আসসালামু আলাইকুম, ডাক্তার খন্দকার আব্দুল মতিন বলছিলাম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা জানি যে প্রোস্টেট গ্ল্যান্ড হলো আমাদের পুরুষের একটি ছোট আকারের গ্রন্থি, যেটা মূত্রনালীর নিচে এবং মূত্রথলির পাশে অবস্থিত। এটি শুক্রাণু পরিবহনকারী তল তৈরি করে। এটা বয়স বাড়ার সাথে সাথে অনেক পুরুষের এই গ্রন্থিটি আস্তে আস্তে বড় হয়ে যায়, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় যে বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া অথবা বিপিএইচ। এটা ক্যান্সার নয়, তবে এটি মূত্রত্যাগের সমস্যার কারণ হতে পারে। তো আমাদের কাছে পেশেন্টরা যে সমস্যাগুলো নিয়ে আসেন, যেটা দেখে আমরা বুঝি যে তাদের প্রোস্টেট বড় হয়ে যাওয়ার কিছু কমন লক্ষণ আমাদের কাছে তারা বলেন। প্রস্রাব শুরু করতে দেরি হয়। হ্যাঁ, প্রস্রাব করার সময় গতি কম থাকে। অনেকে বারবার প্রস্রাবের চাপ অনুভব করেন, বিশেষ করে রাতে। আর প্রস্রাব শেষ হলেও মনে হয় কিছুটা রয়ে গেছে। একটু পর পর প্রস্রাব পায়, কিন্তু খুব কম করে আসে। হঠাৎ অনেকের প্রস্রাব আটকে যাওয়া বা বন্ধ হয়ে যাওয়ার মতো লক্ষণও থাকে। অনেকের পেট ফুলে থাকে অথবা মূত্রথলিতে চাপ অনুভব হয়। এখন আমরা জানবো যে এই সমস্যাটা কেন হচ্ছে। সাধারণত 50 বছর বয়সের পর প্রায় 50% পুরুষের মধ্যে এই সমস্যা দেখা যায়। তবে 70 এর পর সংখ্যাটা 80% প্রায় কাছাকাছি যায়। সাধারণত কি হয় আমরা জানি যে বয়স বাড়ার সাথে সাথে টেস্টোস্টেরন পরিমাণ কমে যাচ্ছে আমাদের, এবং ডিহাইড্রো টেস্টোস্টেরন পরিমাণ বেড়ে যায়, যা প্রোস্টেটকে বড় করতে সাহায্য করে। অনেকের জেনেটিক বা বংশগত কারণও আছে। পরিবারে কারো যদি প্রোস্টেট বড় হওয়ার ইতিহাস থাকে, তাহলে সেক্ষেত্রে তাদের ঝুঁকি বেড়ে যায়। জীবনধারার আমাদের যে আমরা সাধারণত কম শারীরিক পরিশ্রম করতে অভ্যস্ত, মোটা হয়ে যাওয়া, স্থূলতা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে প্রোস্টেট বড় হওয়ার ঝুঁকি বাড়ায়। ইনফ্লামেশন, আর যারা দীর্ঘদিন ধরে প্রস্রাব আটকে রাখলে বা সংক্রমণ থাকলে এটি বাড়তে পারে। তো আমাদের কাছে যখন পেশেন্টরা এরকম লক্ষণ নিয়ে আসেন, সাধারণত আমরা ফাংশনাল মেডিসিন কিভাবে তাদের ডায়াগনোসিস করি। হ্যাঁ, তো প্রথমে আমরা কিছু রুটিন ইনভেস্টিগেশন করি। আপনারা জানেন যে আমরা সাধারণত দেখি যে তার ইনসুলিন রেজিস্ট্যান্স আছে কিনা, হোমায়া টেস্ট করি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি আছে কিনা, তার ক্রনিক কোনো ইনফ্লামেশন আছে কিনা, এবং পাশাপাশি প্রোস্টেট স্পেসিফিক একটা অ্যান্টিজেন আছে, এটা আমরা দেখে বুঝি যে এটা নরমাল রেঞ্জ আছে কিনা। সাধারণত এটা বেশি হলে অনেকের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। আল্ট্রাসাউন্ড করে আমরা সাধারণত দেখি, প্রোস্টেটের আকার দেখি, প্রোস্টেট সিস্ট অথবা টিউমার বোঝা যায়, এবং প্রস্রাব করার পরে কতটুকু প্রস্রাব আপনার পোস্ট ভাইরাল যেটা রেসিডিউ বলা হয়, হ্যাঁ, সেটা কতটুকু প্রস্রাব থেকে যায় সেটা আমরা দেখে বুঝি। অনেকের ক্ষেত্রে প্রস্রাবের গতিও পরিমাপ করা যায়, সেটা ইউরোফ্লোমেট্রি টেস্ট করে বোঝা যায়, যেটা আমরা কিছুক্ষণ আগে বলছি যে পোস্ট ভাইরাল রেসিডুয়াল ইউরিন করে আমরা দেখি যে কতটা প্রস্রাব থেকে যাচ্ছে। তো যারা এরকম প্রোস্টেট বড় হয়ে যাওয়ার যে সমস্যা নিয়ে ভুগতেছেন, এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কিছু ফাংশনাল মেডিসিন অ্যাপ্রোচের মাধ্যমে খুব সহজেই এই সমস্যা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। যেমন আমরা সাধারণত এসব পেশেন্টদেরকে ক্যাফেইন, অ্যালকোহল এড়িয়ে চলতে বলি। রাতে ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে পানি তাদের কম খাওয়া উচিত। দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে না রাখা, নিয়মিত হালকা ব্যায়াম করতে পারে। হাঁটা, যোগা ইত্যাদি রক্ত সঞ্চালন বাড়িয়ে প্রোস্টেটকে সাহায্য করে। তারপরে হচ্ছে ফাস্ট ফুড, তারপরে প্রসেসড ফুড, হ্যাঁ, রং লাইফস্টাইল এগুলো থেকে আমরা তাদেরকে দূরে থাকতে বলি। আমরা সাধারণত জানি যে আমাদের কনভেনশনাল যে অ্যালোপ্যাথিক অ্যাপ্রোচে আমরা সাধারণত কি করি, আলফা ব্লকার যেমন ট্যামসুলোসিন, অ্যাফ্লুজোসিন, এটা প্রোস্টেটের পেশি শিথিল করে, প্রস্রাব সহজ করে। 5 আলফা রিডাক্সিন ইনহিবিটর পাওয়া যায় বাজারে, ফিনাস্ট্রেটাইড বা ডুটাস্ট্রেট, এগুলো প্রোস্টেট ছোট করতে সাহায্য করে। অনেক সময় কম্বো থেরাপি হিসেবে উভয় ওষুধ একসাথেও দেওয়া হয়। তো ফাংশনাল মেডিসিনে সাধারণত আমরা মূল কারণ খুঁজে বের করার পর গুরুত্ব দেই। যেমন খাদ্যাভ্যাসে পরিবর্তন হচ্ছে, দুধ জাতীয় খাদ্য, রেড মিট কমানো, সবুজ শাকসবজি, টমেটো, ব্রোকলি বা সয়া জাতীয় খাবার গ্রহণ, সালমন মাছ, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, জিঙ্ক ও সেলিনিয়াম সমৃদ্ধ খাবার যেমন পাম্পকিন সিড, সানফ্লাওয়ার সিড, আলমন্ড, এগুলো খেতে বলি। কিছু সাপ্লিমেন্ট আছে, প্রাকৃতিক সাপ্লিমেন্ট, এগুলো সাধারণত আমরা ব্যবহার করি, রোগীদের ভালো বেনিফিট পাই। যেমন সফামেন্টো, এটা ডিহাইড্রো টেস্টোস্টেরনকে ব্লক করে প্রোস্টেট বড় হওয়া যাওয়াকে কমায়। বিটা স্টোস্টেরল, এটা প্রস্রাবকে সহজ করে। পাইজিয়াম আফ্রিকানাম একটা এক্সট্রাক্ট পাওয়া যায়, যেটা মূত্রথলির যদি কারো ইনফ্লামেশন থাকে সেটা কমায়। আর জিঙ্ক প্লাস ভিটামিন ডি, এটা হরমোনের ব্যালেন্স করে এবং প্রোস্টেট হেলথে সাহায্য করে। আর হচ্ছে যদি কারো লিকি গাট বা অন্ত্রের প্রদাহ থাকে, সেটা প্রোস্টেটের ইনফ্লামেশন বাড়াতে পারে। সেজন্য প্রোবায়োটিক হতে পারে। লিকি গাটের জন্য আমরা অ্যালগ্লুটামিন বা অন্যান্য সাপোর্ট দিয়ে সেটার ম্যানেজমেন্ট করি। তারপরে হচ্ছে যে অনেকের মানসিক চাপে ভোগেন, আমরা জানি যে এক্ষেত্রে কর্টিসল লেভেল রোগীদের বেড়ে যায়, সেক্ষেত্রে হরমোন ব্যালেন্সে প্রভাব ফেলতে পারে। সেজন্য তাদেরকে প্রার্থনা, যার যার ধর্মীয় বিধান মেনে চলতে বলি। পর্যাপ্ত ঘুম যাতে নিশ্চিত হয় সেটা জরুরি। এইসব পেশেন্টদেরকে কখন ডাক্তার দেখাবেন? যারা দীর্ঘদিন ধরে বিপিএইচ আক্রান্ত। যদি রাতে বারবার প্রস্রাব করতে হয়, প্রস্রাব শুরু করতেও কষ্ট হয়, প্রস্রাবের গতি খুব কমে যায়, প্রস্রাব বন্ধ হয়ে যায়, কিংবা প্রস্রাবে রক্ত আসে। তবে প্রোস্টেট বড় হয়ে যাওয়া এটা ক্যান্সার নয়, এটা থেকে সতর্ক থাকুন। বিপিএইচ এর উপসর্গ ক্যান্সারের মতোই হয়, আমরা পিএসসি টেস্ট করে নিশ্চিত হওয়া জরুরি। মোট কথা, প্রোস্টেট বড় হওয়া পুরুষের বয়সজনিত একটি স্বাভাবিক পরিবর্তন। তবে যদি সচেতন জীবনধারা, সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম, হরমোন ব্যালেন্স এবং প্রয়োজনে সঠিক ওষুধ বা প্রাকৃতিক উপায়ে এটি অনেকটাই নিয়ন্ত্রণ রাখা যায়। যত দ্রুত লক্ষণ চিনে ব্যবস্থা নেওয়া যায়, তত কম ঝুঁকি ও ভোগান্তি। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।